সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। বাম দিকে আছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস ইউল্যাবের সিনিয়র লেকচারার অলিউর শান। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 3রা জুলাই 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2011 বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত। 2014 ব্যাংকিং খাতে অবাধ লুটপাট চলছে। 2015 মঈন খানের ইফতার পার্টিতে আওয়ামী লীগের হামলা, আহত 10। 2016 জিম্মি সংকটের রক্তাক্ত অবসান, হলি আর্টিসান। 2017 ফরহাদ মজহারের খোঁজে খুলনায় র্যাবের অভিযান। 2018 খালেদা জিয়ার জামিন স্থগিত করা শেখ হাসিনার হুকুমেরই বাস্তবায়ন, রিজভী। 2019 শেখ হাসিনার ট্রেন বহরে হামলা, বিএনপির 9 নেতাকর্মীর ফাঁসি, 25 জনের যাবজ্জীবন। 2021 সংসদে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে কঠোর সমালোচনা। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল। এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো অতিথিদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছি নাজমুল হাসান, আপনার কাছ থেকে। নাজমুল ভাই, 2011 সালের একটি খবর আমরা দেখলাম, বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত। দৈনিক প্রথম আলোর খবর ছিল এটি। একজন স্বাধীন রাষ্ট্রপ্রধান হিসেবে শেখ হাসিনা কি কখনো ভারতকে শক্ত বার্তা দিতে পেরেছেন, নাকি সীমান্ত হত্যার প্রতিবাদ না করে বরং বন্ধুত্বের নামে বাংলাদেশিদের রক্তকে অপমান করে গেছেন ধারাবাহিকভাবে? বাংলাদেশ ভারত সীমান্ত একটি রহস্যে ঘেরা বিষয়। সীমান্তে হত্যা, এটা বিশ্বে নজিরবিহীন। বাংলাদেশ ভারত বন্ধুত্বপূর্ণ দেশ, কোনো যুদ্ধ বিগ্রহের ব্যাপার নেই। তারপরেও প্রতি 3.5 দিন পর একজন করে বাংলাদেশি ভারতীয় সীমান্তরক্ষী কর্তৃক হত্যা হয়, যেটা আসলে খুবই দুঃখজনক। হ্যাঁ, সবগুলোই হত্যায় গুলিতে। এটা মানে বিশ্বে একটা ব্যাড মেসেজ হয় যে দুটি বন্ধু প্রতিম দেশের মধ্যে যেভাবে সীমান্তে হত্যা হয়, এটা আসলে খুবই দুঃখজনক। বাংলাদেশের পক্ষ থেকে বারবার এটার প্রতিবাদ জানানো সত্ত্বেও এখানে একটি প্রশ্ন আপনার আলোচনার রেশ ধরেই আমি করতে চাই। ভারত কি মনে করে বাংলাদেশকে অনিরাপদ কোনো কারণে, তার সার্বভৌমত্বের জন্য? এরকম কোনো আচরণ কি বাংলাদেশ কখনো দেখিয়েছে যে সীমান্তে একেবারে লিথাল ওয়েপন নিয়ে? এরকম আচরণ বাংলাদেশ কখনোই দেখায়নি। তাহলে গুলি কেন? বাংলাদেশ বরাবরই ভারতের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে। এবং বাংলাদেশ সরকার ইন্ডিয়ার গভর্নমেন্টের কাছে বারবার এই সীমান্তে হত্যা শূন্য নামিয়ে আনার জন্য বারবার অনুরোধ করেছে, কিন্তু তারপরে প্রতিনিয়ত ভারত সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের নিরীহ সাধারণ মানুষের উপর গুলি চালিয়ে এই হত্যাযজ্ঞ করে। আমার মনে হয় যে বাংলাদেশকে আন্তর্জাতিক ফোরামে এই বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরা উচিত। বাংলাদেশ কিন্তু বেশ কয়েকবার তুলে ধরেছেও, কিন্তু ভারত কিন্তু তার এই কর্মকাণ্ড থামায়নি, একটুও কমায়নি। বরং আমরা দেখেছি বিগত হাসিনা রেজিমের সময় আমার দেশের ফেলানিরা যখন কাটাতারি ঝোলে, আমার দেশের সাধারণ গ্রামীণ জনপদের মানুষরা যখন খেতে কাজ করতে গিয়ে বিএসএফের গুলিতে মরে, তখন ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে দায়িত্বশীল মন্ত্রীরা বলেছেন, গরু চুরি করতে গিয়ে মরলে আমাদেরই বাকি করার আছে। এটা আমার দেশের মন্ত্রীরা বা দায়িত্বশীল ব্যক্তিরা যখন এটি বলে এবং আমার দেশের নাগরিকদেরকে যখন খাটো করা হয়,
তো সেই জায়গাটি কি, এটি কি রাজনৈতিক দেউলিয়াত্ব না সার্বভৌমত্বের এক ধরনের দেউলিয়াত্ব শেখ হাসিনা প্রমাণ এটা করেছেন? অবশ্যই আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ, এবং তারা যে নতজানু পররাষ্ট্র নীতিকে ধারণ করে এটা বাংলাদেশ ভারতের সীমান্তে সাধারণ মানুষ হত্যার মধ্যে দিয়েই প্রমাণিত হয়। তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা এবং তার যে রাষ্ট্রযন্ত্র কখনোই এই সীমান্ত হত্যার জোরালো প্রতিবাদ করেনি। এই যে করতে পারেনি কেন? আসলে করতে পারেনি কারণ তারা তো ভাবছে যে ভারতের সমর্থন ছাড়া তাদের টিকে থাকা, সরকারে টিকে থাকা খুবই কঠিন কাজ হয়ে যাবে। কারণ বাংলাদেশের মানুষ তো তাদেরকে জোর করে টেনে হিচড়ে নামায়নি কখনো, বা নামানোর কথাও না। তারা যদি সঠিকভাবে দেশ পরিচালনা করে তাহলে জনভীতি কেন? না, তাদের তো জনগণ থেকে আওয়ামী লীগের সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল। সেটা কি ৭১-এর পরপরই? ৭১-এর পরপর থেকেই তো এটা হয়ে গেছিল, কারণ শেখ মুজিবুর রহমানের যে পররাষ্ট্রনীতি ছিল সেটাও তো ভুল পররাষ্ট্রনীতি ছিল। বাংলাদেশের পররাষ্ট্রনীতির দিক থেকে সবচেয়ে সফল প্রেসিডেন্ট ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি প্রথম বাংলাদেশকে মিডল ইস্ট এবং ইউরোপের সাথে সমন্বয় করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে উপস্থাপন করেছেন। এবং আমি যতদূর জানি যে তিনি এই যে আঞ্চলিক সম্পর্ক উন্নয়নের জন্য সার্কের মতো প্রতিষ্ঠান করেছেন, সংস্থা করেছেন, এবং এগুলো অ্যাক্টিভ হতে দেয়নি ভারত নানান অজুহাতে, নানান সময়ে। ভারতের মাথা ব্যথার কারণ হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে উঠে না আসতে পারে, বাংলাদেশ যেন অর্থনৈতিকভাবে অগ্রসর না হয়, এটা ভারত সবসময় চেষ্টা করেছে। ভারত ক্রমাগত একটি গণতান্ত্রিক রাষ্ট্র থেকে ধীরে ধীরে ক্রমান্বয়ে একটি মানে স্বৈরাচার রাষ্ট্রে পরিণত হচ্ছে, এবং ভারতের সরকারকে এখন কর্তৃত্ববাদী সরকার বলা যায়। ভারত ১৯৭১ সালে আমাদের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে তাদের স্বার্থে, এবং প্রতিবেশী রাষ্ট্রের সাথে কোনো রাষ্ট্রের, তাদের আশপাশের কারো সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই। এখানেও কি স্বার্থ আছে? তাহলে ৭১-এ ভারতের স্বার্থ কি ছিল যেটি পূরণ না হবার কারণে সীমান্তে এই অস্থিরতা? আমাদের মুক্তিযুদ্ধে যেই সংগ্রাম আমাদের সাধারণ জনগণের একদম সরাসরি যুদ্ধের অংশগ্রহণের ফলে আমরা যে স্বাধীনতাটা পেয়েছি, ভারত আসলে বাংলাদেশে যখন সহায়তার জন্য তার হাত বাড়িয়ে দিয়েছে, তাদের সৈন্য থেকে শুরু করে অস্ত্র, সমরাস্ত্র দিয়ে সহযোগিতা, সেটির আগেই কিন্তু আমাদের অনেকগুলো জেলা, অনেকগুলো অঞ্চল কিন্তু স্বাধীন হয়ে গেছে। ফলে এটি নিঃসন্দেহে আমাদের আসলে স্বীকার করে নেওয়া উচিত প্রথমত যে আমাদের জনগণরা যখন সম্মুখ সমরে বিজয়ী হিসেবে ঘোষিত হচ্ছেন, ঠিক তখন ভারত একটা বিজয়ের সম্ভাবনা দেখতে পেয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এই বিজয়ের অংশীদারিত্ব নিয়েছেন বলে আমি মনে করি। আমার স্বার্থটা কি ছিল? আঞ্চলিকভাবে ভারত একটি কর্তৃত্ব পরায়ণ চরিত্র ধারণ করেছে, ফলে এই পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত আসলে এক ধরনের সাম্রাজ্যবাদী চরিত্র ধারণ করেছে, যে বিভিন্ন ছোট রাষ্ট্র, বাংলাদেশ যেহেতু আয়তনের গত জায়গা থেকে ছোট, সেই অর্থে ছোট বলছি, ভুটান, নেপাল, আপনি যদি নেপালের দিকে তাকান, নেপালের রাজনীতিতেও সরাসরি ভারত বারবার হস্তক্ষেপ করবার জন্য বারংবার চেষ্টা করেছে। এমনকি সাম্প্রতিক সময়ে নেপালে একটি আন্দোলন হয়েছে, সেখানে নেপালের রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ভারতের সরাসরি হস্তক্ষেপ ছিল। ফলে এই ছোট রাষ্ট্রগুলোর মধ্যে সে এক ধরনের আঞ্চলিক আধিপত্য তৈরি করবার মাধ্যমে সেটি একটি হচ্ছে তার অর্থনৈতিক স্বার্থ আছে। আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে কি পরিমাণের অর্থনৈতিক সুবিধা তারা পেয়েছে, যেটি শেখ হাসিনা স্বীকার করেছেন যে ভারতকে তারা যা দিয়েছেন সেটি ভারত আজীবন মনে রাখবে, এবং সেটি তো মনে রাখছে বটেই, কারণ তাদের সেই স্বার্থটা সরাসরি রয়েছে। ফলে অর্থনৈতিক আধিপত্য বজায় রাখবার জন্য আঞ্চলিক নতজানু পররাষ্ট্রনীতি, যার মাধ্যমে ভারত সরাসরি উপকৃত হচ্ছে, কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভারতে চিকিৎসা নেবার জন্য এক ধরনের মুখাপেক্ষী হয়েছিলেন, এখনো কিছুটা অর্থে তাই রয়ে গেছেন। ফলে এই যে আঞ্চলিক পর্যায়ে যাতে ভারতকে আপনি কখনোই মারিয়ে না যেতে পারেন, এবং ভারতের যাতে অধীনস্থ থাকতে হয়, আপনাকে অর্থনৈতিকভাবে যাতে তার উপরে নির্ভর করতে হয়, আপনার পররাষ্ট্র নীতিতে যাতে তার উপরে নির্ভর করতে হয়, আপনাকে নদীতে বাঁধ আটকে দিয়ে রাষ্ট্রীয় নীতিতে বারবার হস্তক্ষেপ করে সরকার কারা চালাবেন না, ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি করা সম্ভব হয় সেটা কিভাবে সম্ভব, এই সবগুলো বিষয় তাদের সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে তারা আসলে বাংলাদেশকে একটা নতজানু রাষ্ট্র এবং ভারতের মুখাপেক্ষী হিসেবে তৈরি। তার মানে হচ্ছে ১৯৭১ সালে ভারত বাংলাদেশকে স্বাধীন দেখতে চায়নি, জাস্ট পাকিস্তান মুক্ত করতে চেয়েছে। একদমই তাই, কারণ পাকিস্তানের সঙ্গে ভারতের যে শত্রু ভাবাপন্নতা, সেই শত্রু ভাবাপন্নতার ফলেই সে বাংলাদেশকে সাহায্য করেছে। বাংলাদেশকে তো রাশিয়াও সহযোগিতা করেছে, করতে চেয়েছে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সে চায়নি।
না, বাংলাদেশকে সে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র হিসেবে যে ভারতকে টেক্কা দিয়ে এই মানে দক্ষিণ স্বতন্ত্র এশিয়াতে একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা নিশ্চয়ই পাক করতে সেটি চায়নি। যদি চাইতেন তাহলে নিশ্চয়ই আমরা তার চরিত্র এমন দেখতে পেতাম না। ভারত আমাদেরকে সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করেছে বটে, কিন্তু যেটি আমি বলতে চাচ্ছিলাম যে সোভিয়েত ইউনিয়ন তো আমাদেরকে এবং সহযোগিতা সেটি কি করেছিল। শেখ মুজিবের সাথে বা আওয়ামী লীগের সাথে ভারতের এক ধরনের সব দলের এক ধরনের টাই ছিল বা এক ধরনের অদৃশ্য কোনো চুক্তি ছিল? দলীয়করণ বলা যেতে পারে, যে দলীয় একটা সম্পর্ক তৈরি হয়েছে, কারণ বাংলাদেশের আপামর জনসাধারণের সঙ্গে ভারতের সঙ্গে যে বন্ধুভাবাপন্নতা আমরা রাজনৈতিক ময়দানে মূলত আওয়ামী লীগের মুখ থেকে শুনতাম, সেটি কি জনগণ তাই কি বোধ করতো? আমরা জনগণের কাছ থেকে কিন্তু একদমই ভিন্ন একটা প্রতিক্রিয়া দেখেছি। আমরা দেখেছি যে মোদির যখন আগমন ঘটেছে তখন বাংলাদেশের মানুষ তার প্রতিবাদ জানিয়েছে। ফলে এই যে বন্ধু ভাবাপন্নতা আমরা যেখানে তাকে আতিথেয়তা দেবে, জনগণ যেখানে তাকে বরণ করবার জন্য বরণ ডালা নিয়ে রাজপথে নামবে, সেখানে প্রতিবাদে মুখর হতেও আমরা ফলে দেখেছি। এই রাজনৈতিক ময়দানে উপরতল থেকে একটি দলের সঙ্গে তাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং স্বার্থের সম্পর্ক, যেহেতু তারা ভারতের স্বার্থে রাজনীতি করেছেন এখানে, এজন্যই তারা সীমান্তে এরকম অস্থিরতা তাদের জন্য নিশ্চয়ই একটা বড় অস্ত্র। কারণ বাংলাদেশের মানুষকে মারবার মাধ্যমে তারা প্রমাণ করছে, এবং বাংলাদেশের ব্যাপারে ভারতের বর্তমান সরকারের অন্ততপক্ষে ভীষণ রকমের আমি বলবো রেসিস্ট একটি চরিত্র রয়েছে। এবং সেটি আমরা দেখলাম যে এই জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে এখনো প্রতিনিয়ত সীমান্তে পুশিং করা হচ্ছে। এমনকি সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গের একজন বাঙালি, তাকেও ভারতীয় নাগরিক, তাকেও বাংলাদেশি হিসেবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে জোরপূর্বক। ফলে এই যে দেখুন যে সীমান্তে তার একটি আধিপত্যশীল সাম্রাজ্যবাদী চরিত্র, যে সীমান্তের কর্তৃত্ব তার হাতে এবং তিনি সীমান্তকে নিয়ন্ত্রণ করবেন। ফলে একটি সার্বভৌমত্বের যে চরিত্রের কথা আমরা বলি, সেটি তো নিশ্চয়ই এই ধরনের আচরণের সঙ্গে বাংলাদেশের কর্তৃত্বই তিনি ফিরে পেতে চান এরকম। এবং আমার ধারণা তারা বাংলাদেশকে একটি প্রাদেশিক রাষ্ট্র হিসেবে দেখতে পেলে সব থেকে বেশি খুশি হতেন। এবং প্রাদেশিক রাষ্ট্র করতে পারেননি দেখে হয়তো বা তারা অংশ হিসেবে নাজমুল ভাই, আমরা মনে হয় হাসিনার বিদায়ের কিছুদিন আগে একই মুদ্রার প্রচলন করবার জন্য একটি চুক্তিও করেছিল, যে ভারত এবং বাংলাদেশে মানে কমন কারেন্সি চলবে, এই ধরনের একটা চিন্তা ভাবনা তাদের ছিল। তো এই আলোচনার রেশ ধরে আরেকটু, যেহেতু আমরা জুলাইয়ে আছি, ঠিক 1 বছর আগের জুলাইয়ে কিন্তু শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। তিনি ছাত্র জনতা এবং ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ আন্দোলনের তোপের মুখে পালাতে বাধ্য হয়েছেন। এই যে 5 আগস্ট বা জুলাই যে পরিণতি, এই পরিণতির জন্য প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের কি ভূমিকা ছিল? বরাবরই চেয়েছিল যে তাদের দোসর ফ্যাসিস্ট হাসিনা সরকার টিকে থাকুক, কিন্তু দেশপ্রেমিক বাংলাদেশের সাধারণ মানুষ, ছাত্র জনতা এবং সকল রাজনৈতিক দল একটা ব্যানারে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার ফলে এই ভয়াবহ ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। এবং এই পতনের মধ্যে দিয়ে অবশ্যই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মন খারাপ হয়েছে। তারা ভিআইপি প্রোটোকলে শেখ হাসিনাকে উদ্ধার করে ভারতে নিয়ে গিয়েছে এবং তাদের শেখ হাসিনা এবং তার দোসরদের ভারতে আশ্রয় দিয়েছে এবং প্রতিনিয়ত তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে। ভারতের বলা হয় কি গদি মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে কথিত সংখ্যালঘু নির্যাতনের কল্পকাহিনী প্রচার করছে এবং বিভিন্ন ধরনের ফেক নিউজ তৈরি করে পুরো মিডিয়া গরম করে ফেলেছে এবং প্রতিনিয়তই শেখ হাসিনার অডিও ক্লিপস ধারণ করে সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের সাধারণ মানুষ শেখ হাসিনার যে একটি স্বৈরাচারী সরকার এবং তার যে নিষ্ঠুর আচরণ, এটা স্বচক্ষে দেখেছে। অল্প সময়ের মধ্যে বাংলাদেশে যে হাজার হাজার কোমলমতি শিক্ষার্থীকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, এটা তো এই আধুনিক যুগে একবারে কালারফুল ক্যামেরায় ভিডিও করা এবং লাল রক্তে মানে কালো রাজপথ, পিচ ঢালা রাজপথ রঞ্জিত হয়ে গেছে। এই যে মানে এবং আমরা দেখেছি বাবার কোলে শিশু, বাবার কোলে শিশু, রিকশায় লাশ, মানে হাত দুটো ঝুলে ঝুলে যাচ্ছে, কখনো পুলিশের সেই ভ্যান থেকে লাথি দিয়ে লাশকে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে, এই যে উপরে তো আগুন দিয়ে মারতেও দেখেছি। আবার 7-8টা লাশ একটা ভ্যানে স্তূপ করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে যেন কোনো প্রমাণ না থাকে। এগুলোর তো সব কালারফুল ভিডিও সাধারণ জনগণের হাতে। এই যে স্টিগমা, এই যে কলঙ্ক, এই
কলঙ্ক শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ঘুচাবে কি করে আমি আসলে সত্যিই জানি তারা না। তো বলছে যে জঙ্গি তৎপরতা চালিয়ে এক ধরনের বিচ্ছিন্নতাবাদীরা আন্দোলন করে, আপনারা যারা আন্দোলন করেছেন আপনারা জঙ্গি কায়দায় একটি সরকারকে উৎখাত করেছেন। না, তারা তো বাঁচার জন্য প্রতিনিয়ত এবং তারা তো এই যে হত্যাকাণ্ড বা এই যে লাশ, এই যে একেবারে খুন করা প্রকাশ্যে, এগুলোকে তারা স্বীকার করেই না। তারা বরং বলে যে আপনারা যারা আন্দোলন করেছেন, আপনারা 400 পুলিশকে হত্যা করেছেন, আইন শৃঙ্খলা বাহিনীকে হত্যা করেছেন। তারা তো এই ন্যারেটিভ এস্টাবলিশ করার জন্য কিছুদিন ধরে তারা এই ন্যারেটিভ এস্টাবলিশ করার জন্য চেষ্টা করছে, কিন্তু আসলে জুলাই আগস্টের যে হত্যাযোগ্য এটাই কিন্তু না, তার আগে থেকেও কিন্তু হত্যাযোগ্য প্রতিনিয়ত চলে আসতেছে। আপনি দেখেন যে এই 17 বছরে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপি এবং অন্য বিরোধী রাজনৈতিক দলের কিন্তু হাজার হাজার নেতাকর্মীকে ক্রসফায়ার দিয়ে হত্যা করেছে, গুম করেছে, মেরে হাত পা ভেঙে দিয়েছে, কারো চোখ উপড়ে ফেলা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দুজন উপদেষ্টার পরিবারের সদস্যদেরকেও কিন্তু লক্ষ লক্ষ নেতাকর্মীকে বছরের পর বছর ধরে জেলখানায় রাখা হয়েছে। অর্থাৎ হাসিনার যে নির্মমতা, এটা কিন্তু শুধু জুলাই আগস্ট না, আরো 16 বছর আগে থেকেই। আপনি কি বলতে চাচ্ছেন এটি জাস্ট পরিণতি? এটি জাস্ট পরিণতি। সবচেয়ে বড় কথা যে শেখ হাসিনা উনি সরকার প্রধান, উনি ওই সরকার প্রধানের চেয়ারে বসে থেকে প্রতিনিয়ত সকাল বিকাল মিথ্যা কথা বলেন। উনি একটা সাংবিধানিক চেয়ারে বসে থেকে যে প্রতিনিয়ত মিথ্যাচার করছেন, এটা আসলে নজিরবিহীন। বিশ্বের কোনো দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান বা সাংবিধানিক পদে যারা আছেন তারা এত মিথ্যাচার করেন কিনা আমার জানা নাই, যেটা শেখ হাসিনা এবং তার সরকার দেখিয়েছে। এবং এই সব কিছুর পরিণতি হচ্ছে জুলাই আগস্টের ছাত্র আন্দোলন। ভাই, জুলাই আগস্ট যদি পরিণতি হয় গত 17 বছরের বা 16 বছরের চরম জুলুম, নির্যাতন, নিপীড়ন বা দুঃশাসনের পরিণতি যদি জুলাই হয়, সেই জুলাই থেকে আমরা কতটুকু লেসন নিতে পেরেছি? এবং জুলাইয়ে যে রক্ত ঝরলো, যে শহীদেরা মরলো, যে মায়ের বুক খালি হলো, বা কাঁচা বয়সে যে বোনেরা স্বামীকে হারিয়ে আজকে বিধবা হলেন, তাদের জন্য আমরা যারা নাগরিক আছি, যারা জনগণ আছি, বা যারা নাজমুল ভাইদের মতো যারা রাজনীতি করছেন, রাষ্ট্র নতুন করে সাজাবার জন্য কথা বলছেন, তারা কতটুকু করতে পেরেছি? জুলাই আন্দোলন তো দীর্ঘ সময়ের অত্যাচারের একটা ফসল, এবং অত্যাচারের সহ্যের মাত্রা আমাদের ছাড়িয়ে গিয়েছিল বলেই জনগণ সহিংস আন্দোলন করতে বাধ্য হয়েছিলেন। ফলে এই বিষয়টি আমাদের আসলে প্রথমত জনগণ কি সহিংস হয়ে উঠেছিলেন না, জনগণকে নিপীড়নের মুখে ফেলে দেওয়া হয়েছিল। একবারে এক কথায় বলতে গেলে তো খালি হাতেই জনগণ রুখে দিয়েছে। এই রুখে দেওয়ার কথাটাই বলছি যে অত্যাচারী সবসময় মনে করে যে তারই সহিংসতার অধিকার রয়েছে। ফলে যখন তিনি হয়েছিল একদম, এবং যখন তিনি প্রতিরোধের সম্মুখীন হন, এই প্রতিরোধটা তার কাছে অন্যায্য মনে হয়, যেই অন্যায্যতার বয়ান এখনো পর্যন্ত তারা চালু রেখেছেন। ফলে এটি অত্যাচারীর বয়ান, যে অত্যাচারী সবসময় অত্যাচারীদের প্রতিরোধকে অন্যায্য এবং সহিংস মনে করে। কিন্তু অত্যাচারীদের সহিংস হবারও অধিকার রয়েছে, ফলে সেই অধিকারটি আপনি অত্যাচারীদেরকে দিতে হবে, কারণ তারা দীর্ঘ সময়ের অত্যাচারের, জুলুমের, সহিংসতার শিকার হয়ে তারা এই পর্যায়ে এসেছেন যে আর ধৈর্যের বাদ ছিল। এবং তারা তো নিরস্ত্র ছিলেন, অস্ত্রধারিত ছিলেন, পুলিশ থেকে শুরু করে অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী যারা দোসররা ছিলেন, যারা বিভিন্নভাবে বেআইনি অস্ত্র দিয়ে জনগণের উপরে ঝাঁপিয়ে পড়েছিলেন। ফলে সেটি তো তাদের দায়ভার, সেটি তো জনগণের উপরে বর্তায় না। জনগণ খালি হাতে যে প্রতিরোধ তারা তৈরি করেছিলেন, আমরা দেখেছি যাত্রাবাড়িতে, আমরা দেখেছি উত্তরাতে, মহাখালীতে দীর্ঘ সময় ধরে তারা সরাসরি এই জুলুমের বিরুদ্ধে সেই জায়গাটা ধরে রেখেছিলেন। ফলে সেটি একটি বাস্তবতা যেটি আমাদের মাথায় রাখতে হবে। এই নির্যাতন নিষ্পেষণে যারা জীবন দিয়েছেন, যারা গুম হয়েছেন, যারা আজও ফেরেননি, বা যারা হাসিনার রসানলে পড়ে হারিয়ে গেছেন, পরিবারের সদস্যরা তাদের মরদেহটি আজও পায়নি। আমাদের গত 17 বছরে যেই পরিমাণের মানুষ গুম হয়েছেন রাজনীতি করবার অপরাধে কেবলমাত্র এবং বিরোধী মতের জন্যে, তাদের প্রতিদান একমাত্র হতে পারে আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাষ্ট্রীয় যন্ত্র কখনো রাজনীতির হাতিয়ার হিসেবে, কখনো বিরোধী মতকে দমন করবার হাতিয়ার হিসেবে আর কখনো ব্যবহৃত হবে না। এটিই আমাদের একমাত্র অঙ্গীকার হতে পারে। ফলে যেই শহীদদেরা, যেই মায়েদের বুক খালি হয়েছে, যেই বোনেরা তাদের ভাইকে হারিয়েছেন এবং যারা এই ধরনের দমন নিপীড়নের শিকার হয়েছেন, তাদের ব্যাপারে আমাদের যে অঙ্গীকারটি, সেটি কেবলমাত্র এভাবেই প্রতিষ্ঠা করা সম্ভব যে আর কখনো বেআইনিভাবে কাউকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হবে না,
কাউকে গুম হতে হবে না বিরোধী মত প্রকাশ করবার জন্য কিংবা বিরোধী দলীয় রাজনীতি করবার জন্য, সেটি আমাদের প্রধানতম অঙ্গীকার। এবং দ্বিতীয় অঙ্গীকার, আওয়ামী যে লুটপাটের শিকার হয়েছি আমরা, আওয়ামী লুটপাটের ফলে জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, রাষ্ট্রীয় কোষাগার খালি করে ফেলা হয়েছে, বিদেশে অর্থ পাচার করা হয়েছে, ফলে দুর্নীতি আওয়ামী শাসনের দুঃশাসনের একটি বড় প্রতীক। ফলে দুর্নীতি দমন করা এবং দুর্নীতিকে কঠোর হস্তে আমাদের নিয়ন্ত্রণ করা এবং সেটিকে পুরোপুরিভাবে আমলাতন্ত্র থেকে শুরু করে যতগুলো ধাপে দুর্নীতি না, রয়েছে। কিন্তু আপনি দুর্নীতিকে রেখে নিয়ন্ত্রণ, তাহলে আমরা জুলাই থেকে কি শিক্ষা নিলাম? নিয়ন্ত্রণ যদি বলতে আমি নিয়ন্ত্রণ বুঝেছি- করতে হয় তার মানে সমাজে তো দুর্নীতি রাখতে হচ্ছে। অ্যাবসলিউটলি যদি দেখি, কিন্তু আমাদের তো এক আমাদের ধরনের- আইডিয়াল অবশ্যই দুর্নীতি পুরোপুরি নিশ্চিহ্ন করতে হবে, তাতে তো কোনো সন্দেহ নেই। এবং সেটির জন্য আমাদের নীতিগত জায়গা থেকে শুরু করে রাজনৈতিক দল যারা ভবিষ্যতে ক্ষমতায় যাবেন তাদেরও এই অঙ্গীকারটি রাখতে হবে যে তারা কিভাবে দুর্নীতি মুক্ত করবেন। কারণ আমরা দেখেছি বিগত কিন্তু তারা কি শাসনামলে মুক্ত করবেন? তারা আগে মুক্ত হতে কতটুকু পেরেছেন? সেটি আসলে দেখবার বিষয় রয়ে গেছে। কারণ আমার মনে হয় যে আমরা বিগত দুর্নীতির চরিত্র থেকে এখনো বের হতে পারিনি, কারণ বিভিন্ন সরকারি সুবিধা থেকে শুরু করে নানান রকমের ক্ষেত্রে একদমই জনসাধারণের পর্যায়ে এখনো আসলে সেই দুর্নীতির হাতিয়ার হিসেবে রয়ে গেছে রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে দুর্নীতি পরায়ণ আচরণ করা। ফলে সেটি মুক্ত করবার জন্য আমি মনে করি এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। আপনি যদি সামাজিক অর্থে দেখেন যে সমাজ থেকে দুর্নীতির উৎখাত, ফলে আমি এটাকে একটু আলাদা করতে চাই। সমাজ থেকে দুর্নীতির উৎখাত, আরেকটি হচ্ছে রাষ্ট্রীয় যন্ত্রের মধ্যে দুর্নীতির উৎখাত। ফলে আমাদের প্রধানতম দায়িত্ব হচ্ছে রাষ্ট্রীয় যন্ত্র থেকে দুর্নীতির উৎখাত। সমাজের দুর্নীতির উৎখাতের জন্য আমাদের একটি দীর্ঘ কিন্তু শান ভাই, পরিকল্পনা আপনি একজন প্রয়োজন রয়েছে। ফ্যাকাল্টি, আপনি নিশ্চয়ই জানেন দুর্নীতি ক্ষমতার সাথে না থাকলে দুর্নীতি করা এত সহজ হয় না। নিঃসন্দেহে, এবং ক্ষমতার সঙ্গে থাকবার পরেও দুর্নীতি করবার বা আপনি দুর্নীতি যখন দেখলেন সামনে, আপনি যে প্রতিবাদ করবেন, প্রতিরোধ করবেন, সেই প্রতিরোধের জায়গাটা থাকলেও দুর্নীতি বজায় থাকে। ফলে যখন দুর্নীতি ঘটছে কিন্তু জনগণ যখন সেটা শিকার হচ্ছে, জনগণকে সেই প্রতিরোধের সুরক্ষাটুকু দিতে হবে যে জনগণ যাতে যদি আপনার কাছে কেউ তার ঘুষ মানে চায়, মোটা আপনি দাগে ঘুষ আইনের দেবেন না। শাসন প্রতিষ্ঠান নিশ্চিত করতে হবে। নিঃসন্দেহে, কারণ আমরা এখন দেখি যে ধরুন জনগণ তো অসহায় অবস্থা বোধ করেছিলেন, তাই না? যে আপনি দুর্নীতির শিকার হচ্ছেন কিন্তু আপনি আসলে কোথাও যেতে পারছেন না, আপনি পুলিশের কাছে কমপ্লেন করতে পারছেন না, আপনাকে সুরক্ষা দেবার মতো রাষ্ট্র নেই। ফলে রাষ্ট্রের যেই দায়িত্ব নাগরিককে সুরক্ষা দেওয়া, সেই সুরক্ষার জায়গাটাকে নিশ্চিত করতে হবে। এবং সমাজ সংস্কার একটি দীর্ঘ প্রক্রিয়া, আপনি একদিনে রাতারাতি সমাজ সংস্কার করতে পারবেন না। কারণ যেই চরিত্রের মধ্যে যে রাজনৈতিক ক্ষমতার শিকার হয়েছি আমরা, আমাদের মধ্যে তো ট্রমা অর্থেও সেটি রয়ে গেছে। ফলে জনগণের মধ্যে এই সামাজিক যেই এক ধরনের অভিজ্ঞতার মধ্যে থেকে বের করে নিয়ে আসার যে প্রক্রিয়া, সেটি আমাদের সবাইকে মিলে করতে হবে। এখানে রাজনৈতিক দলের দায়িত্ব আছে, এখানে বুদ্ধিজীবীদের শুধু দায়িত্ব কি রয়েছে, দায়িত্ব? শিক্ষকদের দায়িত্ব রয়েছে। রাজনৈতিক দলগুলোর কি শুধু দায়িত্ব না কিছু দায়ও আছে? তাই তো অবশ্যই আছে, কারণ রাজনৈতিক দলগুলো আমাদের এখানে ঐতিহাসিকভাবে যেই ভূমিকা পালন করেছে এবং আমাদের অতীতে যেই রাজনৈতিক চর্চা, যে সংস্কৃতি আমরা তৈরি করেছি, সেই সংস্কৃতি থেকে আমাদের আসলে বের হয়ে আসতে হবে। নাজমুল ভাই, জুলাই থেকে আসলে রাজনৈতিক, আপনি যখন রাজনৈতিক মঞ্চের মানুষ, রাজনৈতিক দলের মানুষ, তখন কিন্তু আপনার দায়িত্ব না, আপনার দায়। নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব আছে, বাট রাজনৈতিক দলের প্ল্যাটফর্মে যখন আপনি, তখন কিন্তু আপনার দায়। আপনারা কি সেই দায় এড়িয়ে যাচ্ছেন? আমরা দেখছি আপনি সেই পুরনো সংস্কৃতি থেকে আমরা আদৌ বেরোতে পারিনি এখনো। এবং দুর্নীতি, যেটি শান ভাই বললেন যে দুর্নীতি নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু দুর্নীতি কি নির্মূলের জন্য বা দুর্নীতি করব না আমরা, এ ধরনের শপথ রাজনৈতিক নেতৃত্ব বা রাজনৈতিক দলগুলো নিতে পেরেছি আমরা এখনো? আমি মনে করি আমরা এখনও এই ধরনের কোনো সিস্টেম চালু করতে পারিনি। তবে যেহেতু পরিবর্তিত পরিস্থিতিতে কিছু চেঞ্জ এসেছে, এটাই মোক্ষম সময় বা সুযোগ যে আমরা রাজনীতিবিদ, সাধারণ মানুষ এবং সবাই মিলে একযোগে ভয়েস রেইজ করি যে না, দুর্নীতি আর না। বাংলাদেশটা একটি সুন্দর দেশ, শুধু বাংলাদেশে যদি আমরা দুর্নীতি কমাতে পারি তাহলেই এই দেশ সুন্দর করে গড়ে তোলা যাবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যাবে। হ্যাঁ, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যাবে। কিন্তু আসলে লক্ষণ খুব একটা ভালো মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না, নাজমুল ভাই? কারণ কিছুদিন আগেই দেখলাম যে আমাদের দুই উপদেষ্টা পিএস দুর্নীতির কারণে তাদেরকে বরখাস্ত করা হয়েছে। মানে এই জুলাইয়ের যেটা জুলাই স্পিরিটের সাথে কিন্তু যায় না, আমাদেরকে আহত করেছে এবং সেটি। আমি অনেকগুলো পত্রিকায় লিড নিউজ দেখেছি যে আসিফ মাহমুদ, ওনার পিএস সম্ভবত 300 কোটি টাকার দুর্নীতির জন্য তাকে বরখাস্ত করা হয়েছে, যেটা আসলে খুবই বেমানান। আসলে মানে মূল যে জিনিসটা প্রয়োজন, যে দেশে এখন একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা এবং সেই গণতান্ত্রিক সরকারকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা প্রয়োজন।
না, রাজনৈতিক সরকার বা নির্বাচিত সরকার আসলে আপনি যেটা বলছেন যে সেটা সুশাসন ফিরবে, সেটি আমাদের প্রত্যাশা এবং সেটি আমরা বিশ্বাসও রাখি, কিন্তু বিশ্বাস ভঙ্গের ইতিহাসও তো আমাদের আছে। হ্যাঁ, বিশ্বাস ভঙ্গের ইতিহাস আছে, কিন্তু কাউকে না কাউকে তো এই দায়িত্বটা নিতে হবে। মানে আমরা যদি প্রথমে একবারে হতাশাবাদী হয়ে যাই বা হতাশ হয়ে যাই, হতাশটা না তাহলে ভাই, হবে না। কিন্তু নগরে আগুন লাগলে কি দেবালয় রেহাই পায়? না, দেবালয় রেহাই দেখেন, পায় না। এই যে শেখ হাসিনা, তিনি রাজনীতির নামে কিন্তু এটি করেছেন এবং তাকে নির্মমভাবে পালাতে হয়েছে। আমাদের বর্তমানে যারা রাজনীতি করছেন, নতুন যে এনসিপি যারা নতুন করে রাজনীতি করবার চেষ্টা করছেন, এবং আপনারা যারা পুরনো রাজনৈতিক দলগুলো রয়েছেন, এই সবাই মিলে সবার একটি বাংলাদেশ না হলে তো আসলে যে স্বপ্নে বিভোর আজকে আপনি বললেন, যে স্বপ্ন ব্যক্ত করলেন, সেটিকে আদৌ আমাদের অর্জন করা সম্ভব? সবাইকে মিলেই কাজ করতে হবে। শুধু রাজনৈতিক দল বা সরকার দুর্নীতি দূর করবে ব্যাপারটা কিন্তু এমন না। দুর্নীতি দূর করতে, সুশাসন প্রতিষ্ঠা করতে সব শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। যদি সব শ্রেণী পেশার মানুষ এখানে অংশগ্রহণ না করে, তাহলে এটা আদৌ সম্ভব না। মানে তবে রাজনৈতিক দলেরও সম্ভব না, রাজনৈতিক শক্তিগুলোরও সম্ভব না। রাজনৈতিক দলের সাথে সাধারণ মানুষ, সুশীল সমাজ একটি বা বিভিন্ন সামাজিক যে শ্রেণী bridge up, পেশার যে সকল ইন্টেলেকচুয়াল আছে, তারা যদি সহযোগিতা না করে, তাহলে তো এটা একা শুধু গভর্নমেন্ট বা রাজনৈতিক দলের পক্ষে সম্ভব না। তবে আমি বিশ্বাস করি, আমার সেই আস্থা আছে যে বর্তমান সময়ে তরুণ প্রজন্মের যে সকল নেতৃবৃন্দ উঠে আসতেছে, কিংবা যে শান ভাইয়ের মতো যারা তরুণ শিক্ষক বা ফ্যাকাল্টি আছেন, তারা যদি সবাই সামনে এসে দায়িত্বটা নেন বা ভয়েস রেইজ করেন বা সচেতন হন, তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশে দুর্নীতি বলেন বা অন্যান্য যত মানে সামাজিক স্খলনজনিত যে সমস্যাগুলো, এগুলো ধীরে ধীরে সলভ হয়ে যাবে। বর্তমান সরকারের প্রতি আপনাদের কি কোনো পরামর্শ বা কোনো আহ্বান আছে কিনা? বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং আমাদের দলের এখন যিনি প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনি কিছুদিন আগেই লন্ডনে একটা ঘটনা দেখেছেন যে আমাদের যুগান্তকারী একটি ঘটনা, যা বাংলাদেশের ইতিহাসে বিরল। এবং আমাদের প্রধান কিন্তু বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে, কিন্তু ডক্টর ইউনূস সাহেবের সাথে বৈঠকের পর উনি কিন্তু ছাড় দিয়েছেন। মানে দুই পক্ষই, এই যে ছাড় দেওয়ার মানসিকতা, তারপরে যে রিসেন্টলি যেটা যে একজন 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এখানেও কিন্তু বিএনপি ছাড় দেওয়ার মানসিকতা দেখিয়েছে। দেশের জন্য, দেশের মানুষের জন্য আমি এবং আমরা এবং আমার দল বিএনপি সর্বোচ্চ ছাড় দেওয়ার আপনাদের স্লোগান তো সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, এটি আপনারা প্রচার করছেন। রাইট। সেই ভাবনাটা কি আপনাদের মাথায় আছে? আমাদের একবারে টপ টু বটম লক্ষ লক্ষ কোটি কোটি সাধারণ কর্মী সমর্থকদের মধ্যে এই ধারণা একবারে হৃদয়ে গেঁথে আছে যে সবার আগে বাংলাদেশ। জি, ধন্যবাদ নাজমুল ভাই। শান ভাই, ওনারা সবার আগে বাংলাদেশ কনসেপ্ট নিয়ে আগাচ্ছেন, এটি একটি আসলেই প্রশংসনীয় উদ্যোগ যে সবার আগে বাংলাদেশ, মানে যে নানান পথ, নানান মত, ভিন্ন মত সব কিছু ছাপিয়ে সবার আগে বাংলাদেশ ভাবনা নিয়ে নাজমুল ভাইরা বা বিএনপি এই মুহূর্তে রাজনীতি করছে। তো আসলে এটি বাস্তবায়ন করার জন্য সবচেয়ে বড় থ্রেট এবং চ্যালেঞ্জ কি, এবং আমাদের ভূমিকা কি হতে পারে, এর মাধ্যমে শেষ করব ছোট্ট করে। একটি দেশে রাজনৈতিক জনগোষ্ঠী আকারে আন্তর্জাতিক পরিসরে হাজির হবার এটি একটি বড় শর্ত, যে আমার ভিন্ন মত থাকবে, আমার ভিন্ন রাজনৈতিক পন্থা থাকবে, কিন্তু বাংলাদেশের স্বার্থটা আমাদেরকে চিহ্নিত করতে পারতে হবে যে কোনটা বাংলাদেশের জন্য ক্ষতিকর। আমি বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে যদি সুসংহত রাখতে চাই, এই ন্যূনতম রাজনৈতিক কমিটমেন্ট আমাদের সকল দলমত পথের সকল মানুষের রাখতে হবে যে আমরা একটি রাজনৈতিক জনগোষ্ঠী আকারে বিশ্ব দরবারে হাজির হব। ফলে সেটি সূচনা করবার জন্য আমাদের সামনে একটি বড় সুযোগ এখনো আছে, আমি বিশ্বাস করি। এবং বলছে সবার আগে বাংলাদেশ, এটি প্রশংসা করাই যায়। রাজনৈতিক ঐক্যমত্য কমিশন সরকার গঠন করেছে, সেটিকে তারা চালানোর চেষ্টা করছে। সব ক্ষেত্রে সরকার সফল হয়েছে একদমই না, এবং তার অনেকগুলো বড় দায়িত্ব ছিল যেগুলো আসলে বর্তমান সরকার পালন করতে পারেনি, যেমন বিচার নিশ্চিত করা। আমরা এখনো আসলে কোনো কার্যকরী বিচারিক প্রক্রিয়া শুরু হতে দেখিনি। আমাদের সামনে ভবিষ্যৎ রাজনৈতিক জনগোষ্ঠী আকারে হাজির হবার জন্য বিএনপি থেকে শুরু করে আরো যত নতুন রাজনৈতিক দল, পুরনো রাজনৈতিক দল, বামপন্থী যারা দলগুলো রয়েছেন, তারা সবাই মিলে একটি রাজনৈতিক কমিউনিটি হিসেবে আমরা সামনে হাজির হতে পারবো বলে আমরা বিশ্বাস করি। এবং সেই প্রক্রিয়া বর্তমানে যে ঐক্যের সূচনা হয়েছে, এবং এই কারণে বিএনপি নিশ্চয়ই ধন্যবাদ পাওয়ার যোগ্য যে বিএনপির বর্তমান নেতা তিনি সেই ঔদার্যটা দেখিয়েছেন। ফলে এটি জারি থাকলে আমরা আসলে বিশ্বাস করি এক ধরনের নতুন রকমের রাজনৈতিক বন্দোবস্ত আমরা সত্যিকার অর্থেই প্রতিষ্ঠা করতে পারবো, যেটি আমরা এই অন্তত এখনো পর্যন্ত জুলাই অভ্যুত্থানের 1 বছর হয়ে যাচ্ছে কিন্তু আমরা এখনো তৈরি করতে পারিনি। এই জুলাইয়ের যে স্বপ্নটি আমাদের ছিল, নিঃসন্দেহে। ফলে জুলাই স্বপ্নটি আমাদের আসলে জিই রাখতে হবে।
এবং সংগ্রাম আসলে চলবে, আমাদের সংগ্রাম জারি রাখতে হবে, কারণ আমরা কখনো যদি সংগ্রামে যদি ইস্তফা দেন তবেই এই ধরনের ফ্যাসিবাদী সরকার তৈরি হবার সুযোগ রয়ে যায়। জি, সেক্ষেত্রে বিএনপির যে সবার আগে বাংলাদেশ, সেই সবার আগে বাংলাদেশ যে স্লোগানটি, সেই স্লোগানটি বাস্তবায়নের জন্য সবচেয়ে বেশি দায়িত্ব বড় স্টেক হিসেবে বিএনপির, যাতে সকল মানুষকে, সকল রাজনৈতিক দলগুলোকে সবসময় সবার আগে বাংলাদেশ এই স্লোগানে একীভূত করতে পারেন, সেই প্রত্যাশা আমরা রাখি। ধন্যবাদ নাজমুল ভাই আপনাকে, ধন্যবাদ অলিউর শান আপনাকেও। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ শাসকের শোষণ নয়, চাই স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।